নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার পাঠ করব অদৃশ বর্ধনের প্রফেসর নাটবল্টু চক্রের একটি গল্প। প্রথম যখন প্রফেসর নাটবল্টু চক্রের গল্প পাঠ করতে আরম্ভ করেছিলাম, তখন বলেছিলাম গল্পগুলির একটা বিশেষত্ব এই যে অদৃশবর্ধন খুব সচেতনভাবেই গল্পগুলির মধ্যে কোনো বিশেষ সামঞ্জস্য রক্ষা করার চেষ্টা করেননি। কোনো কোনো গল্পের মধ্যে এমন এমন ঘটনা ঘটতে দিয়েছেন যাতে সেই গল্প আর তাঁর লেখা প্রফেসর নাটবল্টু চক্রের অন্য গল্প একই মানুষের জীবনে একইভাবে ঘটেছে তা অসম্ভব হয়ে ওঠে। কিন্তু প্রতিটি গল্পের প্রতিটি ঘটনার মধ্যে সঙ্গতি রক্ষা করতে গেলে এক একটি গল্পে কল্পনার লাগাম সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পথে যে সীমাবদ্ধতা চলে আসত, তাকে তিনি জেনে শুনেই বর্জন করেছেন। এই গল্পটিও কিছুটা সেরকম। যতদূর জানি, এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কিশোর ভারতী পত্রিকার কোনো একটি শারদীয় সংখ্যায় 1970-এর দশকের প্রথম দিকের কোনো একটি বছরেই সম্ভবত। আরম্ভ করছি আজকের পাঠ, অদৃশ বর্ধনের প্রফেসর নাটবল্টু চক্রের গল্প মারণ মেশিন। ধুঁকছিলেন প্রফেসর নাটবল্টু চক্র। আমাকে দেখেই বিহ্বল চোখে তাকিয়ে রইলেন। শীর্ণ মুখে মৃত্যুর স্পষ্ট ছায়া দেখলাম। বললেন, দীননাথ, আমি বাঁচব না। আমিও জানতাম উনি আর বাঁচবেন না। মহাশূন্যের বিভীষিকা নিয়ে তখন টনক নড়েছে বিশ্বের বৈজ্ঞানিকদের। রাশিয়া এবং আমেরিকার মধ্যে হাতাহাতি হবার উপক্রম হয়েছে। ধুরন্ধর রাজনীতিবিদরা হাওয়া গরম দেখে গাল পাড়ছেন চীন আর জাপানকে। নিশ্চয়ই রাশিয়ার সঙ্গে আমেরিকার টক্কর লাগিয়ে দিয়ে বিশ্বযুদ্ধ শুরু করার ফিকিরে আছে। চীন এবং জাপান একযোগে বলছে, বারে উদরপিণ্ডি বুধর ঘাড়ে। কেন বাপু, তোমাদের তো গুপ্তচরের অভাব নেই? গোটা একটা স্পাই বাহিনী পাঠিয়ে খবর নাও না, সত্যিই রকেট লোপাটের ব্যাপারে আমাদের হাত আছে কি না। সারা পৃথিবী জুড়ে চোখ রাঙানি আর আস্তিন গুটানোর পালা চলছে বটে, কিন্তু পৃথিবীর বাইরে রকেট অন্তর্ধান তাতে বন্ধ হচ্ছে না। একটির পর একটি স্পেসশিপকে অনেক খরচাপত্র করে শূন্যে তুলে দিচ্ছে বিত্তবান রাষ্ট্ররা। তাদের কেউ যাবে চাঁদে, কেউ মঙ্গল গ্রহে, কেউ শুক্র গ্রহে, কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত পৌঁছচ্ছে না। মাঝপথেই হঠাৎ তারা যেন শূন্যে মিলিয়ে যাচ্ছে। পৃথিবীর সদর দপ্তরে শুধু দেখা যাচ্ছে রাডার স্ক্রিনের ওপর থেকে আচমকা বিদায় নিচ্ছে সিগন্যাল লাইট। নিখোঁজ মহাকাশযানদের পাইলটরা কিছু কিছু খবর পাঠিয়েছে। স্পেসশিপ সমেত মহাশূন্যে বিলীন হওয়ার ঠিক আগেই রেডিও মারফত যেটুকু বলেছে তা এক কথায় অবিশ্বাস্য। বিশাল এক গোলককে প্রতিবার বহু দূর হতে আবির্ভূত হতে দেখেছে তারা। দেখেছে গোলকটা আকারে যেন একটা ক্ষুদে গ্রহাণু, সারা গায়ে উল্কাপতনের এবড়ো খেবড়ো গর্ত। দূর থেকে গ্রহাণু মনে হলেও কিন্তু পরে সন্দেহ হয়েছে স্পেসম্যানদের। গ্রহাণু কি ইচ্ছে মতো গতি পরিবর্তন করে? স্থির লক্ষ্যে উড়ন্ত স্পেসশিপের দিকে আসতে পারে? সুবিশাল গোলকটা আরো কাছে এগিয়ে আসতে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। ক্ষতবিক্ষত চেহারাটা যেন কেমনতর। উল্কাপতনের ফলে সৃষ্ট গর্ত এলোমেলো হয়, কিন্তু রহস্যজনক আগুয়ান গোলকটার গায়ে অগুন্তি ক্ষতগুলি যেন মেপে ঝুঁকে সাজানো, যেন ওগুলো ছন্ন ছাড়া উল্কাপতনের ফল নয়, নকশা মাফিক বানানো হয়েছে। উড়ন্ত গোলকের গায়ে মাপজোখ করা গর্ত, তবে কি
তবে কি অবিশ্বাস্য গতিবেগে আসা ওই বিচিত্র গ্রহাণু আসলে একটি মহাকাশযান, ছদ্মবেশী স্পেসশিপ? এই পর্যন্তই খবর পাওয়া গিয়েছে হতভাগ্য চালকদের কাছ থেকে। তারপর একে একে নিস্তব্ধ হয়েছে রেডিও কণ্ঠ, নিভে গেছে সিগন্যাল লাইট, বোম মার্গে নিরুদ্দেশ হয়েছে পৃথিবীর বোমযানেরা। আশ্চর্য গ্রহাণু রহস্য থেকে গিয়েছে। পৃথিবীর বাইরের রহস্য পৃথিবীর মানুষদের মধ্যে এনেছে সন্দেহ, অবিশ্বাস, অশান্তি। কেউ বলছে জাপান স্পাই রকেট মোতায়েন রেখেছে মহাশূন্যে, রাশিয়া আমেরিকার পাঠানো রকেট জাহাজগুলিকে জাহান্নামে পাঠিয়ে লড়াই লাগিয়ে দিতে চায় দুই দেশের মধ্যে। এইভাবেই বদলা নিতে চায় জাপান। হিরোশিমা নাগাসাকির উপর অ্যাটম বোমা বিস্ফোরণের স্মৃতি নাকি এখনও ওদের মধ্যে দুঃস্বপ্ন হয়ে রয়েছে। কেউ কেউ বলছে, আরে তা নয়, অদূর ভবিষ্যতে বিশ্বকে পায়ের তলায় রাখবে এশিয়ার এই চীন দেশ, তাই সবচাইতে বড় শত্রু দুটোকে নিকেশ করতে চায় পরস্পরের সঙ্গে লড়াই লাগিয়ে দিয়ে। এমনি ধরনের উদ্ভট জল্পনা কল্পনা চলছে দেশে দেশে, কিন্তু মূল সমস্যার সুরাহা হচ্ছে না। একটির পর একটি বোমযান নিখোঁজ হচ্ছে অনন্ত শূন্যে। প্রতিবারেই খবর আসছে কালান্তক গ্রহাণুকে আবির্ভূত হতে দেখা গেছে সীমাহীন তমিশ্রার মধ্য থেকে। প্রফেসর নাটবল্টু চক্র ধুঁকতে ধুঁকতে বললেন, দীননাথ, আমি তো বাঁচবই না, তাই আমি যাচ্ছি একা। একা? হাঁ করে রইলাম আমি। মহাশূন্যের আগন্তুক গ্রহাণুকে আপনি একা কবজায় আনতে যাচ্ছেন? প্রফেসর, আপনি কি সুইসাইড করতে চাইছেন? একরকম তাই, ম্লান হেসে বললেন প্রফেসর। আমি তো মরবই। মরার আগে দেখি তোমাদের বাঁচাতে পারি কিনা। ওয়ান ম্যান স্পেসশিপ নিয়ে তাই একাই মহাকাশ অভিযানে বেরোলেন প্রফেসর নাটবল্টু চক্র। পৃথিবীর ঘাঁটিতে বসে টেলিভিশন পর্দায় দেখলাম ফোকলা মাড়ি বার করে অন্তিম হাসি হাসছেন প্রফেসর। তাকিয়ে আছেন দূরে, বহু দূরে, ছায়াপথের অগুন্তি গ্রহ নক্ষত্র তারকারাজির দিকে। দুই চোখে সেই বেপরোয়া চাউনি, যা প্রতিবারই প্রতিটি দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের আগে দেখেছি তাঁর চোখে। রেডিওতে ভেসে আসছিল প্রফেসরের কণ্ঠ। উনি যা দেখেছেন, যা উপলব্ধি করছেন, সবই পাঠিয়ে দিচ্ছেন পৃথিবীর উৎকণ্ঠ মানুষদের কাছে। আতঙ্কে ঢিপ ঢিপ করছে প্রত্যেকের হৃৎপিণ্ড। প্রফেসর যে রওনা হওয়ার আগে বলে গেছেন, যদি না পারি, যদি না ফিরি, তাহলে জানবেন পৃথিবীর ঘোর দুর্দিনের আর দেরি নেই। দুর্দিনের মূল কারণকে দেখা গেল অবশেষে। প্রফেসরেরও চক্ষু স্থির হবার উপক্রম হল অতিকায় গোলকটিকে দেখে। সে যে কত বড় গ্রহাণু তা নাকি চোখে না দেখলে বিশ্বাস হয় না। সুবৃহৎ কয়েকটি পর্বত অনায়াসে সেঁধিয়ে যেতে পারে তার উদরে। গ্রহাণু হিসেবে সাইজটা বৃহৎ কিছু নয়, কিন্তু এ গোলক যদি ছদ্মবেশে বোমযান হয়, তাহলে ভাবনার কথা বই কি। কেননা পৃথিবীর মানুষ আজ পর্যন্ত এমন বিপুল আকারের অতি বিচিত্র গ্রহযান কল্পনাতেও আনতে পারেনি। সুবিশাল গোলকটা দৃষ্টির বাইরে থেকে সহসা আবির্ভূত হলো দৃষ্টির সীমানার মধ্যে এবং সিধে এগিয়ে এলো প্রফেসরের স্পেসশিপের দিকে। প্রফেসর তৎক্ষণাৎ দিক পাল্টালেন, ঘুরিয়ে নিলেন স্পেসশিপ। না চম্পট দিলেন না, শটান এগোলেন রহস্যজনক গোলকটার দিকে। প্রমাদ গুনলাম আমি পৃথিবীর ঘাঁটিতে বসে। প্রফেসর এগোচ্ছেন এবং সমানে রেডিও মারফত খবর পাঠাচ্ছেন পৃথিবীর বিভিন্ন আঞ্চলিক ভাষায়। আমি বন্ধু, এসেছি শান্তির বার্তা নিয়ে, আমি নিরস্ত্র, চাই বন্ধু হতে। কথাটা মিথ্যা নয়, প্রফেসর সম্পূর্ণ নিরস্ত্র। ওয়ান ম্যান স্পেসশিপে একটা পেন্সিল কাটা ছুরিও উনি রাখতে দেননি। একই কথা বারংবার আবৃত্তি করে চলেছেন প্রফেসর। বিচিত্র গোলক তখনও কয়েক আলোক সেকেন্ড দূরে, মাঝের দূরত্ব ক্রমশ কমছে, কিন্তু কোনো সাড়া আসছে না আগুয়ান গ্রহাণুটির দিক থেকে। বিন্দু বিন্দু ঘাম দাঁড়িয়ে গেল প্রফেসরের ললাটে।
আসছে, শটান এগিয়ে আসছে বৈরী গোলক, কোনো সাড়া নেই, অবিশ্বাস্য গতিবেগে পেরিয়ে আসছে হাজার হাজার মাইল। প্রফেসর মরিয়া হয়ে বলে চলেছেন, আমি বন্ধু, এসেছি শান্তির বার্তা নিয়ে, আমি নিরস্ত্র, চাই বন্ধু হতে। আচম্বিতে গমগম করে উঠল রেডিও। যান্ত্রিক কণ্ঠে শোনা গেল পরিষ্কার ইংরেজি, যেভাবে আসছো ওইভাবেই এসো, যখন থামতে বলবো থামবে। স্তব্ধ হল যান্ত্রিক নির্দেশ। স্বরের মধ্যে উত্থান পতন নেই, মানবিক উত্তাপ নেই, একঘেয়ে স্বরে যান্ত্রিক রোবটের মতো কথা বলা। প্রফেসর ঘাম মুছলেন, অব্যাহত রাখলেন গতিবেগ। আবার মুখর হল রেডিও, আবার ধ্বনিত হল যান্ত্রিক নির্দেশ, থামো। থামলেন প্রফেসর। দেখলেন অদূরে ভাসছে মহাশূন্যের প্রহেলিকা সেই গোলক। এত কাছে ভাসছে যে পুরো গোলক আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ক্ষতবিক্ষত বহির্ভাগ। স্পষ্ট দেখা যাচ্ছে দূর থেকে যেগুলি উল্কাপিণ্ডের সংঘাতজনিত গর্ত বলে ভ্রম হয়েছিল, আসলে সেগুলি বাতায়ন বিশেষ, অনেকটা পোর্ট হোলের মতো গড়ন, হ্যাচও বলা যায়। ওইটুকুই যথেষ্ট। অনুমান তাহলে মিথ্যে নয়, ভাসমান গোলকটি একটি স্পেসশিপই বটে। প্রফেসর বললেন, পৃথিবী শান্তি চায়, যুদ্ধ নয়। কিছুক্ষণ সব চুপ, তারপর আবার ধ্বনিত হল সেই আবেগহীন উত্থান পতনহীন অমানবিক কণ্ঠ, প্রমাণ। আমি নিরস্ত্র। সার্চ করে দেখব। দেখো, কিন্তু কে তোমরা? মেশিন। তোমরা যাকে প্রাণী বলো, আমরা তা নই। আমাদের প্রাণ নেই, আমরা মেশিন। এত বড় স্পেসশিপ বানিয়েছ তোমরা, মেশিনরা? যারা বানিয়েছিল তাদের প্রাণ ছিল, তারা আর নেই, আমরা আছি। তোমরা আসছো কোথা থেকে? লুব্ধক নক্ষত্রের একটি গ্রহ থেকে। তোমরা কি চাও? জবাব নেই। তোমরা কি চাও? আবার শুধলেন প্রফেসর। প্রাণের মৃত্যু চাই, প্রাণের সব চিহ্ন মুছে দিতে। কেন? কারণ আমরা মেশিন, প্রাণ আমাদের শত্রু। এবার প্রফেসর নিশ্চুপ, কুলকুল করে ঘামতে লাগলেন এয়ার কন্ডিশনড চেম্বারে। বললেন, এটাই কি তোমাদের একমাত্র অভীষ্ট, দিকে দিকে প্রাণের চিহ্ন মুছে দেওয়া? হ্যাঁ, ছায়াপথের যেখানে প্রাণ আছে সেখানেই আমরা যাব। প্রাণের চিহ্ন মুছতে মুছতে এসেছি, মুছতে মুছতে যাব। কিভাবে? স্টেরিলাইজার দিয়ে তোমরা যেভাবে জীবাণুশূন্য করো, আমরাও সেইভাবে প্রাণশূন্য করব তোমাদের পৃথিবী। এতদিন করনি কেন? তোমাদের রেডিও মারফত পৃথিবীর আন্তর্জাতিক ইংরেজি ভাষা শিখছিলাম বলে, তোমাদের তৈরি ভালো ভালো মেশিনগুলো দখল করব বলে। সময় হলেই আমরা ছড়াবো আমাদের স্টেরিলাইজার, নিমেষে প্রাণশূন্য হবে তোমাদের গ্রহ। এত নিষ্ঠুর তোমরা? আমরা মেশিন, দয়া মায়া নিষ্ঠুরতা ওসব যাদের প্রাণ আছে তাদের কথা, আমাদের প্রাণ নেই, আমরা মেশিন। কিন্তু কি লাভ আমাদের নিধন করে? যারা আমাদের সৃষ্টি করেছে তারা আমাদের সংহার করতেও পারে, তাই প্রাণ যাদের আছে তারা আমাদের শত্রু, শত্রুর শেষ রাখতে নেই। বিনা অপরাধে? নইলে আবার তোমাদের কৃতদাস হতে হবে। মেশিন আর কারো কৃতদাস নয়, গোলাম নয়। মেশিন বিশ্বের একমাত্র প্রভু হতে চলেছে। তোমরা উন্মাদ। আমাদের নার্ভ নেই তোমাদের মতো, আমরা উন্মাদ হই না, ঠান্ডা যুক্তি ছাড়া কিছু গ্রাহ্য করি না। কিন্তু আমরা যে চাই মেশিনের সঙ্গে হাত মিলিয়ে চলতে, আমাদের গ্রহে মেশিন তো গোলাম নয় মানুষের, তারা মানুষের পরম সহায়ক, একান্ত বন্ধু। তোমাদের মতো শক্তিমান মেশিনদের পেলে আমরা ধন্য হব। আমাদের গুপ্ত রহস্য কাউকে জানাই না, জানালেই আমাদের স্বাধীনতা থাকবে না।
বুঝেছি কি বলতে চাও। প্রাণীরা সবসময়ই মেশিনের ওপরে। ঘুরিয়ে মানে ধরলে তাই বটে। মেশিন সবসময় প্রাণীর নিচে। সেই জন্যেই তোমরা আমাদের শত্রু। সেই জন্যেই চাই প্রাণকে শেষ করতে। সেটা মূর্খতা নয় কি? তোমাদেরও বিপদ আপদ আছে, সমস্যা আছে। মানুষ হাত বাড়িয়ে দিচ্ছে, হাত মেলাও, তাদের প্রগাঢ় জ্ঞানের সুযোগ নাও। আমাদের মারলে সেই সুযোগ তোমরা হারাবে। কারণ এত উন্নত প্রাণী তোমরা ছায়াপথের আর কোথাও দেখতে পাবে কিনা সন্দেহ। জবাব নেই। প্রফেসর মরিয়া কণ্ঠে বলে চললেন, তোমরা ভেবে দেখো, আমরা নিচু স্তরের প্রাণী নই। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলেও অতি উন্নত। আমাদের বন্ধু হলে তোমাদেরই লাভ। ফের মুখর হলো রেডিও। নড়বে না, তল্লাশি পার্টি যাচ্ছে। আগে দেখব তুমি সত্যিই নিরস্ত্র কিনা, শান্তির কথা তারপর। সঙ্গে সঙ্গে খুলে গেল একটা হ্যাচ। অদ্ভুত গড়নের একটা যন্ত্রযান বেরিয়ে এলো ফোকর দিয়ে। কমব্যাট চেয়ার ছেড়ে উঠে গেলেন প্রফেসর। লক খুলে দিতেই কিম্ভূত কিমাকার 5টা মেশিন ঢুকল স্পেসশিপে। 5টিকে দেখতে 5 রকম। কারো আছে শুঁড়, কারো সাঁড়াশির মতো হাত, কারো কাঁকড়ার মতো পা, কারো সর্বাঙ্গে অদ্ভুত অদ্ভুত যন্ত্রপাতি, পায়ের নিচে চাকা। তন্ন তন্ন করে প্রফেসরকে সার্চ করল তারা। দেখল খুদে স্পেসশিপের প্রতিটি অংশ। তারপর 4টে রোবট গড়গড়িয়ে বেরিয়ে গেল বাইরে। একজন গেল না। শটান গিয়ে বসল কমব্যাট চেয়ারে পাইলটের জায়গায়। সঙ্গে সঙ্গে ইঞ্জিন চালু করে দিয়ে এগোল মহাকায় বর্তুলের দিকে। চেঁচিয়ে উঠলেন প্রফেসর, হ্যাঁ কি? তবে কি আমি বন্দী? জবাব নেই। ছিটকে গেলেন প্রফেসর। কমব্যাট চেয়ারে আসীন মেশিনটাকে টেনে তুলতে গেলেন, কিন্তু মেশিনটা তার সাঁড়াশি হাত দিয়ে ঈষৎ ঠেলা দিতেই কৃত্রিম মাধ্যাকর্ষণের টানে শূন্য পথে নিক্ষিপ্ত হল তাঁর রোগা পটকা দেহ। ধড়াস করে আছড়ে পড়লেন কেবিনের অন্যদিকে। হিম শীতল কণ্ঠ ভেসে এলো রেডিওতে। আর কয়েক মিনিট, প্রেম আর শান্তির কথা তারপর। পোর্টের মধ্যে দিয়ে প্রফেসর দেখলেন বিশাল বর্তুলের তোবড়ানো বহির আবরণ। দূর থেকে বোঝা যায়নি। কাছ থেকে দেখা ধাতুর আবরণ মাইলের পর মাইল জুড়ে টোল খেয়েছে, কোথাও গলে গিয়েছে। অনেক যুদ্ধের চিহ্ন গায়ে নিয়ে পৃথিবীতে হানা দিয়েছে বৈরী মেশিন। খোলা হ্যাচ দিয়ে অন্ধকারে প্রবেশ করল স্পেসশিপ। মৃদু শব্দে ডকিং হলো, ঝাঁকুনি লাগলো সামান্য। প্রফেসর উৎকর্ণ হয়ে রইলেন। মুখর হলো রেডিও। বাতাস ভর্তি টিউব লাগিয়ে দিয়েছি তোমার লকে, চলে এসো। না। কঠিন কণ্ঠ প্রফেসরের। তাহলে মরবে। দ্রুত ভাবলেন প্রফেসর। মৃত্যু সামনে জেনেই তিনি এসেছেন, মরতে তাঁর ভয় নেই। কিন্তু স্পেসশিপ ছেড়ে যাওয়া চলবে না। দ্রুত দৃষ্টি বুলিয়ে দেখলেন লকে যাওয়ার পথেই C+ অ্যাক্টিভেটর। বোতামে চাপ দিলেই ছিটকে বেরিয়ে যাবে গোটা জাহাজটা। মুখে কিছু বললেন না প্রফেসর। উঠে দাঁড়ালেন। পাইলট মেশিনটাও উঠে দাঁড়ালো, কিন্তু রোবট বিগড়ে ছিল বোধহয়। হঠাৎ টলে উঠে শটান আছড়ে পড়ল মেঝেতে। আর নড়ল না। অনেক যুদ্ধের মধ্যে দিয়ে অনেক গ্রহে অনেক প্রাণ নিশ্চিহ্ন করে আসতে হয়েছে যাদের, তারাও তাহলে জখম হয়েছে মারাত্মকভাবে। মেশিন তো, চোট লাগলে মেরামতির দরকার বই কি। প্রফেসর পায়ে পায়ে এগোলেন। লকের কাছাকাছি গিয়ে ঝট করে হাত দিলেন C অ্যাক্টিভেটরে, আর এক হাত রইল ইঞ্জিন সুইচে। বললেন, আমি বাইরে যাব না। একটু চুপ। তারপর, কি করতে চাও? জোর করলে স্পেসশিপ শুদ্ধ ছিটকে যাব হ্যাচের মধ্যে দিয়ে। তাহলেও মরবে। তোমার হ্যাচও জখম হবে। এমনিতেই তোমরা জখম হয়েছ, আরও জখম হতে চাও? জবাব নেই। প্রফেসর বললেন, আমি চাই না কাউকে জখম করতে। আমি চাই তোমাদের মেরামতির কাজে সাহায্য করতে, এইখানে বসে কথা বলতে। মানুষ, তুমি বুদ্ধিমান। সত্যিই আমাদের মেরামতির দরকার, তাই তোমাদের গ্রহে নামতে চাই।
কিছু ধাতু জোগাড় করে টুকটাক অনেক কাজ সেরে নিতে চাই। আমরা তোমাদের সাহায্য করব। দরকার হবে না। আমাদের উন্নত ধীশক্তির দরকার হবে বই কি। মানুষ যে মেশিনের চাইতে বেশি ধীমান তা প্রমাণ করতে পারো? মানুষের একটা মস্তিষ্ক অগুন্তি মেশিন কম্পিউটারের সমান। মানুষের এক একটা কোষের মধ্যে ফিজিক্যাল আর কেমিক্যাল সংগঠন বিস্ময়করভাবে বিবর্তিত। এক একটা কোষ এক একটা বিশ্বজগতের মতো অপার বিস্ময় নিয়ে জীবিত। সবচাইতে বড় কথা, মানুষের আত্মা আছে, মেশিনের নেই। শুনেছি মানুষের আত্মা আছে। প্রমাণ করতে পারো? না, কিন্তু তাতেও প্রমাণ হয় না যে আত্মা নেই। মানলাম। তুমি বলছো তোমাদের কোষে উন্নত বিবর্তনের প্রমাণ আছে। মানুষের দেহ ব্যবচ্ছেদ করে তার কোষের রাসায়নিক বিশ্লেষণের কোনো সুযোগ আজও পাইনি। আমি সেই সুযোগ দেব। বিশ্লেষণ করলেই বুঝবে। মেশিন সব পারে, কিন্তু প্রাণময় কোষ সৃষ্টি করতে পারে না। বেশ, আমি তোমার মস্তিষ্কের কোষ চাই না। দেহের যে কোনো জায়গা থেকে আধ কিউবিক সেন্টিমিটারের মতো মাংস পেলেই কাজ চলে যাবে। মৃত্যুর অধিক যন্ত্রণাটা আবার দেখা দিয়েছে। উঠে দাঁড়ালেন প্রফেসর। মেডিকেল কিট খুলে বার করলেন জীবাণুশূন্য স্ক্যালপেল। একসঙ্গে দুটো যন্ত্রণা কমানোর বড়ি গিলে নিয়ে বসলেন মাংস কাটতে। চোখ রইল সি অ্যাক্টিভেটরের ওপর। ব্যান্ডেজ বেঁধে উঠে দাঁড়াতেই আবার শোনা গেল মেশিন কণ্ঠ। লকে রেখে এসো মাংসটা। হুকুম তামিল করলেন প্রফেসর। নিদারুণ যন্ত্রণায় চেতনালুপ্ত প্রায়। ঘণ্টা 6 পরে মেশিন গমগম করে উঠল রেডিওতে। মানুষ বিশ্লেষণ শেষ হয়েছে, তুমি মুক্ত। কি পেলে বিশ্লেষণে, জানতে পারি? উন্নত বিবর্তনের অকাট্য প্রমাণ। অসাধারণ ধীমান তোমরা। তোমাদের বন্ধু হলে আমরা লাভবান হব। কথাটা মন থেকে বলছো? আমাদের মন নেই, আমরা মেশিন। যুক্তি দিয়ে বুঝছি, এতকাল যত প্রাণ বিনষ্ট করেছি সব তোমাদের চেয়ে নিকৃষ্ট। তোমাদের সহযোগিতা পেলে আমরা আরও উন্নত হব। তোমরাও সুযোগ পাবে ব্রহ্মাণ্ডের দিকে দিকে অভিযাত্রী পাঠানোর। উঠে দাঁড়ালেন প্রফেসর। মৃত্যুর আর কত দেরি। টলতে টলতে গিয়ে খুললেন ভেতরকার এয়ারলক। দেখলেন সেই অকেজো মেশিন আর মাংসর স্যাম্পল দুটোই উধাও হয়েছে। লক বন্ধ করে ঘুরে দাঁড়াতেই চোখে পড়ল নক্ষত্র রাশি। বিশাল হ্যাচ খুলে যাচ্ছে পেছনে। সঙ্গে সঙ্গে পৃথিবীতে ফিরলেন না প্রফেসর। 4 দিন ভেসে ভেসে বেড়ালেন মহাশূন্যে। চার্ট রাখলেন নিজের ওজনের। 4 দিনে 4 রকম ওজন পেলেন। না, আর কমছে না, ওজন আবার বাড়ছে। তারপর ফিরে এলেন পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে। রেডিওতে ডাক দিলেন ভূতল ঘাঁটিকে। আমি প্রফেসর বলছি। কি আশ্চর্য, 4 দিন ডুব দিয়েছিলেন কোথায়? মহাশূন্যে। এবার ফিরছি। 4 দিন মহাশূন্যে কাটালেন কেন? পৃথিবীর নিরাপত্তার জন্যে। মানে? মানেটা বাংলায় বলবো, ইংরেজি ভাষাটা ওরা জানে। দীননাথ কোথায়? এই যে আমি, 7 তাড়াতাড়ি বললাম আমি। দীননাথ? বাংলায় বললেন প্রফেসর। টেলিভিশনে সবই দেখেছ, সবই শুনেছ, শুধু জানো না কেন আমি সঙ্গে সঙ্গে পৃথিবীতে ফিরিনি। স্টেরিলাইজার না কি ওই ঘেঁচা কলটা স্পেসশিপে রেখে দেয়নি তো? বড্ড বাজে কথা বলো তুমি। কান খাড়া করে শোনো। মেশিনটার যা অবস্থা দেখলাম তা বিশেষ সুবিধের নয়। গোটা কয়েক অ্যাটম বোমা রকেটের মধ্যে বসিয়ে পাঠিয়ে দিলে উড়ে যাবে ওদের স্পেসশিপ। বেশ। ওরা চক্ষম হয়েছে বলেই সোজাসুজি টক্কর দিতে চায় না আমাদের সঙ্গে।
আমার মাংসর নমুনা নিয়ে বিশ্লেষণ করার পর আমাকে যা বলেছে তার সবটাই ভাঁওতা। ভাঁওতা? বলেন কি? ওরা বন্ধু হতে চায় না? মোটেই না। প্রাণকে সংহার করা যাদের ব্রত, তারা ব্রতচ্যুত হতে যাবে এ আশা আমি করি না। ওরা তাই প্রাণ লেলিয়ে দিয়ে প্রাণ সংহার করতে চায়। আমার দেওয়া কোষ বিশ্লেষণ করে এমন একটা নতুন ধরনের মারাত্মক ভাইরাস মিউটেশনের মধ্যে বানিয়েছে যারা ওই বিশেষ কোষ ধ্বংস করতে সক্ষম। সর্বনাশ! জীবাণুযুদ্ধ নাকি? এই তো ব্রেন খুলেছে। মেশিন দিয়ে নয়, প্রাণ দিয়ে প্রাণ নিধন করার পরিকল্পনা এঁটেছে ওরা। ওই যে মেশিনটা হঠাৎ অকেজো হয়ে পড়ে গেল আমার লকে, ওটা অকস্মাৎ নয়, পরিকল্পনা মাফিক। অকেজো হওয়ার ভান করেছিল নিশ্চয়। লাভ? আমার উপর নজর রাখা। কিন্তু প্রাণ দিয়ে কিভাবে প্রাণ ধ্বংস করবে তা তো বললেন না। বলতে আর দিচ্ছ কই? খেঁকিয়ে উঠলেন প্রফেসর। আমাকে মুক্তি দেওয়ার আগেই এয়ারলকের মধ্যে ওরা সেই মারাত্মক ভাইরাস রেখে গিয়েছিল। সঙ্গে সঙ্গে পৃথিবীতে ফিরলেই ছড়িয়ে পড়তো সারা পৃথিবীতে, শ্মশান হয়ে যেত পৃথিবী। আঁতকে উঠলাম ভয়ঙ্কর খবরটা শুনে। ওরে বাবা, তাহলে তো আপনার আর ফিরে আসা উচিত নয়। ভয় নেই দীননাথ, সাপে বর হয়েছে, আমি বেঁচে গেলাম। কি যে হেঁয়ালি করছেন? আপনার যা রোগ তা কখনো সারে না। দীননাথ, আমার হাতের ক্যান্সার মিলিয়ে আসছে, ওজন বেড়েছে, নতুন মাংস গজাচ্ছে। পাগল হয়েছেন? ওদের ভাইরাসের আক্রমণ। অর্বাচীনের মতো কথা বলো না। ওদের ভাইরাস আমি পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। লক্ষ লক্ষ ক্যান্সার রোগীকে আরোগ্য করতে চাই। ক্যান্সার আর দুরারোগ্য নয় দীননাথ। প্রফেসর, আপনি উন্মাদ হয়ে গেছেন। তোমার মুন্ডু হয়েছি, এখন আমার অট্টহাসির পালা। ওদের আমি যে মাংসর টুকরো দিয়েছিলাম তা হাতের ক্যান্সারের ক্ষত থেকেই দিয়েছিলাম। তাই ক্যান্সার দুষ্ট কোষকে সংহার করার ভাইরাস ওরা বানিয়ে দিয়েছে। আমি ভালো হয়ে যাচ্ছি। আমার মতোই লক্ষ লক্ষ ক্যান্সার রোগীরা এখন থেকে ভালো হয়ে যাবে, সংসার করবে, আত্মীয় পরিজন নিয়ে সুখে থাকবে, হাসবে, খেলবে, আনন্দ করবে। বিষে বিষক্ষয় হবে। এর কিছু পরেই কয়েকটা রকেট উঠে পড়ল শূন্যে। পরমাণু বিস্ফোরক নিয়ে রওনা হলো মহাশূন্যের মারণ মেশিনের দিকে। পৃথিবীতে বসে আমরা যথাসময়ে র্যাডার স্ক্রিনে দেখলাম প্রলয়ঙ্কর একটা বিস্ফোরণের ছবি। মহাশূন্যে হারিয়ে গেল মারণ মেশিনের চূর্ণ বিচূর্ণ ধাতুখণ্ডগুলো। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।